আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামীকাল ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। দিনব্যাপী থাকবে নানা অনুষ্ঠান। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নেওয়া হবে আন্তর্জাতিক সহযোগিতা। জুলাই আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতে আহত ইমরানের জবানবন্দি। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট। দেশের মানুষ আর কথামালার রাজনীতি দেখতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। যুবদলের অনুষ্ঠানে তারেক রহমান। 5 আগস্টকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের ভোটে অংশ নেয়া না নেয়া সরকারের হাতে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামীকাল 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন। 2024 সালের এই দিনে দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করে নতুন ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিকেল 5টায় মানিক মিয়া এভিনিউয়ের অনুষ্ঠান থেকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বাণীতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদ মুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি 5 আগস্ট, ছাত্র জনতার 36 জুলাই মঙ্গলবার। দেশের মানুষের ঐক্যের প্রতীক ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের পাতায় লেখা হয় বাংলাদেশের জনগণের বিজয়ের নতুন অধ্যায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের পাশে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। এই আয়োজন থেকে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার বাণীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন। একই সাথে জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি আশা করেন চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, গড়ে উঠবে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, টানা 16 বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দলমত নির্বিশেষে সবাইকে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এছাড়া দিবসটি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ ড্রোন শো। জাহিদুল আলম, এটিএন বাংলা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে ভারত ইতিবাচক সাড়া দেয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তাকে ফেরত আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ আমলের মতো ভুতুড়ে নির্বাচনের ইতিহাস বিশ্বে বিরল। মিজান শাহজাহানের রিপোর্ট।
ফরেন সার্ভিস ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শুধু সংবিধান পরিবর্তন করলে হবে না, দরকার প্রকৃত শিক্ষা। শেখ হাসিনার আমলে যে বাইস ছিল, যে আপনার মালিকানার রাজনীতি, ত্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার, দুর্নীতি, এগুলি কি দূর করেছি? এগুলি আমরা দূর করতে পেরেছি? এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হয়। অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় এমন ভাবে তাকায়, মনে মরে যায় আপনার। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বাস্তবতা স্বীকার করে বলেন, ৩৩ বছর পররাষ্ট্র ক্যাডারে চাকরি করে এমন উপলব্ধি তার বহুবার হয়েছে। যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগর, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম, তিনি কিন্তু আইনও ভেঙেছেন, এবং তার এই আইন ভাঙার পেছনে আরো কিছু মানুষ আছে, আরো শক্তিশালী যারা আইন ভেঙেছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা, এটা দূর হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিষ্ঠুরতার দায়ে শেখ হাসিনার বিচার হতেই হবে। তাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতার দরকার হলে তা নেবে সরকার। এবারে নিষ্ঠুরতা ছিল অপরিসীম, অবিশ্বাস্য। এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে, এবং পাশাপাশি যে এই নিষ্ঠুরতা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসে। আলোচকরা বলেন, দেশের ইতিহাসে মাত্র 4টি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এবারে নির্বাচন হতে হবে সবচেয়ে গ্রহণযোগ্য। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন। ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি, এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনে গুলিতে পা হারানো আব্দুল্লাহ আল ইমরান। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ঠিক করেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জুলাই আন্দোলনে আহত 2 জন সাক্ষ্য দেন। এদিন এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 11:30টার পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান সেদিনের ঘটনার বর্ণনা দেন। এ সময় তিনি বলেন, আহতদের দেখতে গিয়ে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা না পেয়ে দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। এরপর রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আন্দোলনের সময় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চোখ হারানো পারভিন। তিনি জানান, আহত একজনকে বাঁচাতে গেলে পুলিশ তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এছাড়া এখনও অনেক বুলেট তার তলপেটে রয়েছে বলে জানান জবানবন্দিতে। জবানবন্দি শেষে শেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা পারভিন। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি 5 তারিখের আগে ভালোভাবে, সেটার বর্ণনা দিয়েছেন।
5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। জবানবন্দি শেষে দুজনকেই জেরা করেন পলাতক শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গতকাল এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 6 জুলাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষ আর কথামালার রাজনীতি দেখতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি বলেন, গণমানুষের সমর্থন ছিল বলেই বিএনপি শত নিপীড়নের মধ্য দিয়েও টিকে ছিল। জনগণের কল্যাণে নেয়া কর্মসূচি বাস্তবায়নে দলের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ এই যুব সমাবেশ। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে যুবদল আয়োজিত এ সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার ৭৮ নেতাকর্মীর পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা দেয়া হয়। এ সময় স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের কথা বর্ণনা দিয়ে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে তা নিশ্চিতের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। এতে বিএনপি নেতারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে, কাদা ছোড়াছুড়ি না করে সবাই মিলে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়তে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের রায় পেলে জনগণের জন্য নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপির আগামীর রাজনীতি হবে বাস্তবায়নের। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। তিনি বলেন, দেশের মানুষ পাশে ছিল বলেই স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে, তাই জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য। আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল, এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে সঠিক নেতৃত্ব দিতে চায় বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। 5 অগস্টকে ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, তবে সুষ্ঠুভাবে ভোট শেষ করতে বদ্ধপরিকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, 54 বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে আপনারা পিছিয়ে পড়বেন। গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন তার দলই নির্বাচনী ট্রেনে উঠতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে মাঠে নেই আওয়ামী লীগ। নির্বাচন করতে পারবে কিনা আসেনি সে ঘোষণাও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচনে কে অংশ নেবে সেটা দেখার দায়িত্ব তাঁর মন্ত্রণালয়ের নয়, তারা সুষ্ঠু নির্বাচনের
প্রস্তুতি নিচ্ছেন। সামনে নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না এরকম অনেক আলোচনা চলছে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। তিনি জানান 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তিতে নাশকতার কোনো শঙ্কা নেই, তারপরও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। সতর্কতা তো সরকার তো সব কিছুর ব্যাপারেই সতর্ক থাকতে হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই খুব ভালো ছিল না, এ সরকারও কাঙ্ক্ষিত মাত্রায় আনতে পারেনি, তবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মব ভায়োলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়েছে। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেব না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো, এই 54 বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশনও আছে কোথাও। ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন, আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারি নাই। আমরা হয়তো দোয়া করব আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে। কম সুরক্ষিত রাজনৈতিক দলগুলোকে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সংস্কার ও জুলাই সনদের নামে অবাস্তব ও অগ্রহণযোগ্য প্রস্তাব দেয়া হলে তা হবে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে নয়, সংস্কার সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। বিএনপি সংস্কারের বিষয়ে সব সময়ই আন্তরিক বলে দাবি করে তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ ও মতামত দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে তার দল। সালাউদ্দিন আহমদ জানায়, 6টি সংস্কার কমিশনের 19টি মৌলিক সংস্কার প্রস্তাবের 12টিতে একমত হয়েছে বিএনপি। নোট অফ ডিসেন্ট দিয়েছে 7টিতে। মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে বিএনপিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানান তিনি। কোনো অবাস্তব এবং অলিক প্রক্রিয়ার কথা যদি বলা হয়, তাতে করে আমাদের মনে হবে হতে পারে যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা সকল প্রস্তাবের মধ্যে। কারণ নির্বাচিত সরকারের কাছে যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয়, তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে। অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে আমরা কালকেই সই করব। সংবিধানের 4th তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন, সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব। আগামী 1 মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হলে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তারা। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, রাষ্ট্র সংস্কার না হলে বৃথা যাবে জুলাই আন্দোলন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি স্মরণে রাখতে উত্তরায় রবীন্দ্র সরোবরে উদ্বোধন করা হলো শহীদ মীর মুগ্ধ মঞ্চ। এতে অংশ নেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। তারা বলেন, জুলাই শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এখনো জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। খুনিদের গ্রেফতার করুন, যারা এখনো বীর দর্পে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আজকে আহত এবং শহীদ পরিবার বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। উত্তরা থেকেই কিন্তু হাসিনার পতনের যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশের শহীদদের সাথে যারা বেঈমানি করবে তাদের পতনও এই উত্তরা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সংস্কার না করেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর তোড়জোড় জুলাই চেতনার সাথে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন অতিথিরা। যে পরিবর্তনের আশায় শহীদরা
রক্ত দিয়েছেন, আমাদের আহতরা গুলির ভয় না করে মাঠে নেমে গিয়েছে। সেই সংস্কারগুলো আসলে না হলে বা জাতি বারবার প্রতারিত হবে, এটা আসলে আমরা আর মেনে নিব না। এই জুলাই স্বতঃস্ফূর্ত হতো না যদি স্কুলের বাচ্চারা না নামতো। তখনই কিন্তু মায়েরা নেমে গিয়েছেন, সকলে নেমে গিয়েছেন, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত যখনই যুবকরা ছাত্ররা নেমেছে, কোনো না কোনো পলিটিক্যাল ফ্লেভার দিয়ে হাসিনা আমাদেরকে কিন্তু ধ্বংস করতে চেষ্টা করেছে। এ সময় ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে তা উপড়ে ফেলার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সংস্কার না হলে জুলাই আন্দোলন বৃথা যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে। পরে মুগ্ধের পিতা সহ শহীদ ও আহত পরিবারের সদস্যরা মিলে উদ্বোধন করেন শহীদ মীর মুগ্ধ মঞ্চ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মাঝে বন্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই দাবি জানান। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহীদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহীদদের রক্ত বৃথা যাবে না। দাবি জানান জুলাই অগাস্টের হত্যাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিতের। এ সময় শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান জুলাই গণ অভ্যুত্থানের মামলার দ্রুত বিচারের দাবি জানান। একই সাথে আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, মিরপুর বাংলা কলেজ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা সরাসরি গুলি করেছে, যারা সরাসরি গুলির নির্দেশদাতা ছিল, এক এক করে বেরিয়ে আসছে। আমি সরকারের কাছে বলতে চাই যে আজকে মুজিব পরিবারের যে অবৈধ সম্পত্তিগুলো আমরা দেখতে পাচ্ছি এক এক করে প্রকাশিত হচ্ছে, আজকে এই মুজিব পরিবারের সম্পত্তিগুলোকে সরকার বাজেয়াপ্ত করে যাতে এই শহীদদের পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়, আহত পরিবারকে সেখানে দিয়ে দেওয়া হয়। গণ অভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে রাজধানীর সার্কিট হাউসে তথ্য ভবন প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নানা চিত্রকর্ম, ছবি, স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে, বের করা হচ্ছে আরও প্রকাশনা। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আরও চলচ্চিত্র নির্মিত হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এ সময় জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রত্যাশা করেছিল, সরকার তেমনভাবে দেশ গড়ে তুলতে চায় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ভালো প্রকাশনা এবং ভালো চলচ্চিত্র করতে পারবো এবং এর মাধ্যমে আশা করি জুলাই জনস্মৃতিতে অমর থাকবে এবং যেই প্রজন্ম, যে শহীদরা আত্মদান করে গেছেন এবং যারা আহত হয়েছেন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, তারা দেখতে পাবেন, যারা আহত আছেন তারা দেখতে পাবেন যে আমরা আমাদের প্রতিজ্ঞা রেখেছি। অন্তর্বর্তী সরকারের সময় অর্থনীতির অনেক সূচকে প্রবৃদ্ধি সত্ত্বেও নেতিবাচক প্রচার হচ্ছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনা সভায় তিনি বলেন, এনবিআর এর পদক্ষেপগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। আর সংস্থাটির চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধে কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। শারফুল আলমের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই সেমিনার। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক যা কিছু প্রকাশ করা হচ্ছে, বাস্তব অর্থনীতির চিত্রটা তেমন নয় বলেও দাবি করেন তিনি। অনেক করা বাকি ছিল, অনেক কিছু নাই। এইটা আমি তো বেশি ক্রিটিসিজম ফেস করে, আপনারা জানেন কি ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি। যারা আছে তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ।
এবং তারা নাকি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। উই আর নট সেন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার। সেমিনারে এনবিআর কর্মকর্তারা জানান, রপ্তানি বহুমুখীকরণকে উৎসাহ দিতেই শতাধিক পণ্যের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ক্যাপিটাল মেশিনারির নামে অন্য কিছু এনে বাজারে বিক্রি করে দেন, ধরার দায়িত্ব আমাদের, সেটা আমরা ধরতে পারছি না, আমাদের ব্যর্থতা। সেই জায়গায় আমরা জোরে সোরে কাজ করবো এবং কাজ করতে হবে। এই বিষয়গুলো সবই হচ্ছে এনফোর্সমেন্ট রিলেটেড। আমাদের 200% থেকে 400% জরিমানা ছিল। এই যে 400% জরিমানা করা, এটা কিন্তু এটা ডিউটির 400% 4 গুণ জরিমানা করা মানে কিন্তু সে আর দাঁড়াতে পারবে না। এটা কেন এত বেশি, কেন এত বেশি হলো এই একটা এক্সাম্পল ক্রিয়েট করা, যাতে করে অন্যরা ভয়ে থমকে দেয়। স্থানীয় শিল্পের বিকাশ ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সরকার পণ্যের শুল্ক হারে পরিবর্তন করছে বলেও জানায় এনবিআর। রেভিনিউ ছাড়ছি মানে জনগণ ছাড়ছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টাকার অর্থের মালিক হচ্ছে দেশের। বিমান বাহিনীর আধুনিকায়নে বিগত আওয়ামী লীগ সরকার কোনো উদ্যোগ নেয়নি, যার ফলে মাইলস্টোন ট্র্যাজেডির মতো দুর্ঘটনায় শিশু সহ এতগুলো প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাজধানীর তুরাগের বাসায় গিয়ে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আক্তার পরিবারকে সমবেদনা জানানোর পর সাংবাদিকদের তিনি আরও বলেন, শেখ হাসিনা ও তার পরিবার দুর্নীতি লুটপাটে ব্যস্ত ছিল। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে মাইলস্টোনের মতো এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আশা করব এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। বিমান বাহিনীর যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন মেনটেন্যান্স ঠিক মতো করে, এই ধরনের পুরানো এয়ারক্রাফট বাদ দিয়ে আধুনিক এয়ারক্রাফট, সংখ্যা কম হোক তবুও আধুনিক এয়ারক্রাফট কিনে প্রশিক্ষণের ব্যবস্থা করুক, যাতে করে আর অকালে যেন আমরা আমাদের নতুন পাইলটদেরকে হারাতে চাই না। সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ এই ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার 12 দিন পর রোববার সকালে কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও কোনো ক্লাস হয়নি। এ সময় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। সরকারি 7 কলেজকে সায়েন্স, আর্টস ও হিউম্যানিটিজ, বিজনেস, ল অ্যান্ড জাস্টিস এই 4টি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুজিবুর রহমান। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, বদরুন্নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অফ সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে স্কুল অফ বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে কঠিন জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থীরা। রাজধানী মেরুল বাড্ডায় প্রধান ক্যাম্পাসের ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে লাল কার্ড দেখে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ঢাকায় জাতিসংঘের এই অফিসটি হলে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। যুদ্ধের নামে গাজায় যখন হাজারো নিরস্ত্র নারী শিশু নিহত হচ্ছে, তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন মুখে কুলুপ এঁটে বসে আছে। শিক্ষার্থীরা আরও বলেন, যেসব দেশে সংস্থাটির অফিস আছে সেই দেশগুলোতে অস্থিরতা লেগেই আছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও জানান বিক্ষোভরত শিক্ষার্থীরা।
বগুড়ার মৃতপ্রায় করতোয়া নদী খনন ও উন্নয়নের ছোঁয়ায় ফিরে পেতে শুরু করেছে তার হারানো রূপ। নদীর তীর এখন পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এই নদীর তীর। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও চিত্রে আসফির রহমান সাগরের রিপোর্ট। প্রাণ ফিরে পেতে শুরু করেছে বগুড়ার ঐতিহ্যবাহী নদী করতোয়া। দখল, ময়লা আবর্জনায় মরতে বসেছিল নদীটি। এখন সংস্কারের ছোঁয়ায় ফিরেছে পানির স্রোত। বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীর পাড় সাজিয়ে তোলা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে এসপি ব্রিজ পর্যন্ত 735 মিটার এলাকায় নির্মাণ করা হয়েছে পায়ে হাঁটার পথ, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও ছাতা। সৌরবিদ্যুৎ চালিত লাইট রাতের বেলায় পুরো এলাকাকে রঙিন ও মোহময় করে তোলে। করতোয়া নদী পার পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। সরকারের জন্য খুব ভালো একটা উদ্যোগ। আমাদের চিত্ত বিনোদনের অবশ্যই একটা জায়গা থাকা দরকার। প্রাইভেটের মাঝখানে যেহেতু একটা গ্যাপ থাকে, সেহেতু আমরা এই জায়গাটাতে আসছি একটু আড্ডা দেওয়ার জন্য। এখানে আমরা ঘুরতে আসি মাঝে মধ্যে, আর কি ভালো লাগে। সুন্দর রাস্তা, এখানে দেখতে ভালো লাগছে। প্রায় 47 কোটি টাকা ব্যয়ে নদীর 28 কিলোমিটার জুড়ে খনন ও পার বাঁধাইয়ের কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই কাজ বাস্তবায়নের ফলে এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত আপনি সৌন্দর্য ফুটে উঠেছে, দখল দূষণ মুক্ত হয়েছে এবং আপনি দেখবেন যে হাজারো পর্যটক সেখানে ভিড় করছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন তৎপর বলে জানালেন জেলা প্রশাসক। পারে এই সৌন্দর্য পর্যন্ত পুরো নদী করা সম্ভব হবে না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। যেখানে লোকাল হয় সেখানে এটা করবে, এটা আছে ভবিষ্যতে প্ল্যান আছে। ঐতিহ্যবাহী করতোয়া নদী আবারও ফিরে পাবে তার হারানো রূপ, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর্থিক খাতে এমন কিছু সংস্কার করা হবে যেন এই খাত ঘুরে দাঁড়াতে পারে এবং তা দৃশ্যমান হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি একথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন স্বায়ত্তশাসন আইন বাস্তবায়ন হলে ব্যাংক খাতের দুর্নীতি কমে আসবে। অন্তর্বর্তী উদ্যোগ বাস্তবায়ন হলে মুদ্রাস্ফীতি অনেকটা কমে আসবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা কিন্তু অনেকগুলো সংস্কারমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। যে সংস্কারগুলো আমরা মনে করি যে আর্থিক খাতের যে বুনিয়াদ, সেই বুনিয়াদটাকে শক্ত করবে। বাংলাদেশ ব্যাংক আইন যেটা হবে, যেটার মাধ্যমে স্বায়ত্তশাসনের ব্যবস্থাটা আমরা প্রস্তাব করছি, সেটা গৃহীত হবে প্রাসঙ্গিক এবং একটাকে কমপ্লিমেন্টারি সাপোর্ট দেবে। সেই আইনগুলো আমরা একসাথে যদি করতে পারি এবং সঠিকভাবে যদি এগুলোকে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের আর্থিক খাতের চিত্র পাল্টাতে বাধ্য। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সার্ফ এক্সেলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের জনপ্রিয় ফুটবল তারকা জামাল ভুঁইয়া। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ও ইংল্যান্ডের বুকাও সাকার মতো বিশ্বখ্যাত তারকা ফুটবলারদের মতো তিনিও এবার যুক্ত হলেন সার্ফ এক্সেলের সঙ্গে। এই নিয়ে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, জামাল ভুঁইয়ার পরিশ্রম আর অদম্য মনোবলের প্লে অন জীবনের সাথে দাগ থেকে দারুণ কিছু মূলমন্ত্রে উজ্জীবিত সার্ফ এক্সেল এখন একসাথে অনুপ্রাণিত করবে শিশুদের। তারা যেন খেলতে থাকে, শিখতে থাকে, বেড়ে ওঠে নিঃসংকোচে। কাপড়ে দাগ লেগে যাবে এমন ভয়ে কখনো যেন থেমে না যায়। এবারে খেলার খবর। ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থাকা কেউই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচনে অংশ নিতে পারবে না। বিসিবিতে এক সভা শেষে গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন কোয়াব আহ্বায়ক কমিটির প্রধান সেলিম শাহেদ। এর আগে কোয়াব কাঠামোতে পরিবর্তনের কথা জানানো হয়েছিল। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং 8 জন কার্যনির্বাহী সদস্য। সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করার ঘোষণা করা হয়। কোয়াবের স্থায়ী ও জীবন সদস্যরা কেবল নির্বাচনে অংশ নিতে পারবেন।
লিটন দাসকে অধিনায়ক করে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফিটনেস ক্যাম্পের জন্য বুধবার খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী 15 আগস্ট থেকে অনুশীলন শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তারপর 20 আগস্ট থেকে ক্রিকেট দলের অনুশীলন হবে সিলেটে। আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে হবে এবারের টি20 ফরম্যাটের এশিয়া কাপ ক্রিকেট। ওভাল টেস্টে নাটকীয় এক ম্যাচে মাত্র 6 রানে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। এই জয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ 2-2 সমতায় শেষ করল শুভম গিলের দল। আগের দিনের 6 উইকেটে 339 রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তখনও জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র 35 রান। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ সেরা মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং এবং ভারতীয়দের লড়াকু মানসিকতা বদলে দেয় সবকিছু। 17 রানে থাকা গাস অ্যাটকিনসনকে নিখুঁত এক ডেলিভারিতে বোল্ড করে ভারতীয় শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন সিরাজ। 367 রানে গুটিয়ে যায় ইংলিশদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ভারতের 224 রানের জবাবে 247 রান করেছিল ইংল্যান্ড, আর দ্বিতীয় ইনিংসে 396 রানে অল আউট হয় ভারত। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে এটি ভারতের জয়। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আগামীকাল ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। দিনব্যাপী থাকবে নানা অনুষ্ঠান। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নেওয়া হবে আন্তর্জাতিক সহযোগিতা। জুলাই আন্দোলনের আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজিয়ন নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতে আহত ইমরানের জবানবন্দি। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট। দেশের মানুষ আর কথা মালার রাজনীতি দেখতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। যুবদলের অনুষ্ঠানে তারেক রহমান। 5 আগস্টকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের ভোটে অংশ নেয়া না নেয়া সরকারের হাতে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।